ওকে, তো সোফার তো আমরা অনেক কিছু বলে ফেললাম এমবিসিসি নিয়ে। তো এখন আমরা একটু দেখি যে আসলে এমবিসিসি কিভাবে কাজ করে। আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে টেস্ট নামে। আমি জানি না টেবিলটা ক্রিয়েট করা আছে কিনা, থাকলে আমি আগে ড্রপ করে নিচ্ছি। এক্সিকিউট করলাম, আমি জাস্ট একটা সিঙ্গেল একটা রো ইনসার্ট করলাম। ওকে, এবার আমি একটু চেক করে দেখি যে আমাদের আসলে টেস্ট যে টেবিলটা ক্রিয়েট করলাম, সে ক্রিয়েট করার পরে আমার কি কি রো আছে। আমার তো হচ্ছে বাই ডিফল্ট যেটা হয়, আমি তো ইনসার্ট করছি দুটো রো, এক আর হচ্ছে এ। বাট তার আগে দেখেন অনেকগুলি ডেটা কিন্তু আছে, অনেকগুলি রো কিন্তু আছে। এগুলো হচ্ছে সিস্টেম জেনারেটেড রোজ, ঠিক আছে। আপনি যখন ডেটা, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আপনারা পান না, এগুলি যখন আপনারা দিয়ে দিবেন তখন এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা রো এর এই ভ্যালুগুলো কন্টেন করে, যেমন হচ্ছে এক্স মিন, এক্স ম্যাক্স, সিটি আইডি, এটা হচ্ছে ইউনিকলি রো আইডেন্টিফাই করা যায় এই আইডি দিয়ে। সি মিন, সি ম্যাক্স, এই 5টা রো এক্সট্রা থাকে। তো প্রত্যেকটা রো এর আপনার যে কটা কলাম থাকে তার সাথে আরো এক্সট্রা 5টা কলাম থাকে। এখন এটা আমি কেন এখানে অ্যাড করলাম, ধরেন আমি রো নাম্বার 1টাকে আমি আপডেট করবো, ঠিক আছে। আমি আরেকটা ভার্সনে গিয়ে আমি এটা আপডেট করি, আরেকটা স্ক্রিনে গিয়ে আপডেট করলাম। এবার আমি আরেকবার চেক করে যে দেখি যে কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, আমরা একটু দেখি স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো। আচ্ছা, এখানে হচ্ছে 884, এখানে কত ছিল 887। ইন্টারেস্টিং। তারপরে এখানে কিন্তু 2 নম্বর রো চলে আসছে, তার আগে এখানে কত ছিল 1 নম্বর রো, আর বাকি ভ্যালুগুলো মনে সেম না। মিন ম্যাক্স দুইটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল 00, ঠিক না, 00। ওকে, তাহলে এক কাজ করি, আমি আরেকবার আপডেট করে দেখি কি হয়। সেকেন্ড টাইম আমি আপডেট করলাম আরেকবার। এবার দেখেন এখানে 3 নাম্বার ভার্সন চলতেছে, পরপর 2বার আপডেট করছি, দুটো রো চলে গেছে। আর প্রথমে কি ছিল 1, এটা ছিল 0 থেকে শুরু হয়েছে 00, এখন হয়ে গেছে 22, এটা 1 থেকে শুরু হয়েছে, এটা 3। ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে, কারণ এই যে রোটা, এই রোটার অলরেডি 3টা ভার্সন সে ইন্টারনালি ক্রিয়েট করে ফেলছে। এখন আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ভার্সন রিড করতেছেন, বাট এটার ভিতরে আরো 2টা ভার্সন আছে, এবং সেগুলো দিয়ে কি করতেছে, এটা যখন এমবিসিসি যে ক্রাইটেরিয়া আছে, সে মাল্টি ভার্সন ম্যানেজ করবে কনকারেন্সি কন্ট্রোল করার জন্য। এখানে আরো কিছু ইয়ে আছে, এগুলো একই জিনিসই। এবার যদি আমি আবার আপডেট করি, আমি দেখবো যে আবার আরেকটা ভার্সন ক্রিয়েট হয়েছে 84, এখানে 4 নম্বর ভার্সন মেইন ম্যাক্স আইডি দিয়ে নতুন রো ক্রিয়েট করছে। এটা হচ্ছে এমবিসিসি এর ব্যাপার। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই আইডিটা ট্রানজিশনাল আইডি এক্স আইডি যেটা, সেটা সর্বোচ্চ হইতে পারে 2 বিলিয়ন ট্রানজিশন পর্যন্ত সে পুরাতন রো রাখতে পারে। তারপরে যদি নতুন রো ক্রিয়েট হয় তাহলে পুরাতন থেকে সেটা পার্চ হবে। এবং এখানে বলতেছে যে অ্যালার্ট থ্রেশহোল্ড হচ্ছে আপনার 1.5 বিলিয়ন হওয়ার পরে সে অ্যালার্ট জেনারেট করবে, এবং 2 বিলিয়ন হওয়ার পরে সে আবার নতুন করে পুরাতনগুলি পার্চ করবে এবং নতুন করে ক্রিয়েট করবে। আচ্ছা, তারপরে আমরা আবার আসবো এমবিসিসি নিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রানজিশন কন্ট্রোল। ট্রানজিশন কন্ট্রোলটা কি হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখন জাস্ট একটু আইডিয়া রাখেন যে আমাদের যে কোনো ট্রানজিশন যখন ক্রিয়েট হয় তখনই কিন্তু সে পার্মানেন্টলি এই ডেটাবেজে রাইট হয় না। যদি এটা বিগিন দিয়ে ক্রিয়েট করা হয়, বিগিন আর ইন্টার মাঝখানে যদি ক্রিয়েট করা হয়, তার মাঝখানে কি হয় যে আমাদের কমিট করলে ডেটাবেজে কমিট হয়, অথবা রোল ব্যাক করলে প্রিভিয়াস স্টেটে চলে যায়।
যেমন এইখানে সে কি করতেছে যে আপনার বিগিন দিয়ে ক্রিয়েট করছে, একটা রো ইনসার্ট করছে, একটা সেভ পয়েন্ট ক্রিয়েট করছে, আপডেট করছে, এবং তারপর আপডেট করার পরে আবার কি করছে, সে রোল ব্যাক করতেছে কোন সেভ পয়েন্টে স্টেপ 1 ডান। স্টেপ 1 ডান মানে তারপর সে আবার এখানে চলে আসলো। তার মানে আলটিমেটলি এখন যে স্টেটটা সেটা হচ্ছে এই আপডেটের আগে স্টেটে চলে আসছে, তারপর আবার আপডেট আগে স্টেটে যে কমিট করছে। তার মানে হচ্ছে এইখানে যেটা আপডেট করা হয়েছে সেটা আর থাকতেছে না, কারণ এখান থেকে জাম্প করে এই স্টেটে চলে গেছে, চলে যাওয়ার পরে তারপর কমিট করছে। তো এটা হচ্ছে ট্রানজিশন কন্ট্রোল, এটা নিয়েও আমরা দেখবো আমাদের ল্যাবে। এখন জাস্ট ওইটুকু হোল্ড করে থাকেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আইসোলেশন লেভেল। ঠিক আছে, এখন আইসোলেশন লেভেলটা কি, ধরুন একটা ডেটাবেজের কয়েক ধরনের আইসোলেশন হতে পারে। একটা হচ্ছে রিড কমিটেড, রিড আনকমিটেড, প্রথম হচ্ছে রিড আনকমিটেড, তারপর রিড কমিটেড, আর হচ্ছে রিপিটেবল রিড, তারপর একটা সিরিয়ালাইজেবল। এইখানে সবচাইতে সিকিউর যে আইসোলেশন লেভেলটা ডেটাবেজে সেটা হচ্ছে সিরিয়ালাইজেবলটা, বাট এইটাও ইট কামস উইথ দ্য প্রাইস অ্যাজ ওয়েল। যেহেতু এটা সবচেয়ে সিকিউর তাই এটা অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ। তো যেহেতু এক্সপেন্সিভ তাই আমরা আসলে মোস্টলি আমরা সবাই এটাই ইউজ করি, 99%-এর উপরে আমরা সবাই সবসময় রিড কমিটেড ইউজ করি। রিড আনকমিটেড আমরা খুব বেশি ইউজ করি না। ঠিক আছে, এবং এটা আসলে পোস্টগ্রেসে নাইও। এটা আপনি মাইএসকিউএল বা এসকিউএল সার্ভার বা অন্য ডেটাবেজে আছে। ঠিক আছে, এটা পোস্টগ্রেসে যেহেতু নাই, এটা নিয়ে আমরা কিছু বলবো না। আমরা ডিফল্ট রিড কমিটেড ইউজ করি। আমরা অনেক ক্ষেত্রে ডেটাবেসের রিপোর্টের জন্য আমাদের এই স্ন্যাপশটটা লাগে, ডেটা ওয়্যারহাউস বা যে কোনো রিপোর্টিংয়ের জন্য আমাদের রিপিটেবল রিড ওই স্ন্যাপশটে আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, আপনি তাহলে এখন চিন্তা করে দেখেন যে আপনার ডেটাবেসে আপনার নিডের উপর ডিপেন্ড করে আপনার স্ন্যাপশটটা চেঞ্জ করতে হবে। আপনার যদি ওএলটিপি হয় তখন আপনি চিন্তা করবেন হয়তো বা রিড কমিটেড আপনি ইউজ করবেন, এবং বাই ডিফল্ট এটাই থাকে। আপনার যদি অনেক রিপোর্ট বা অনেক কিছুর জন্য দরকার হয় সেক্ষেত্রে আপনার ডেটাবেসের স্ন্যাপশটটা তখন আপনি চিন্তা করবেন রিপিটেবল রিড দিবেন কিনা। বা আপনি হয়তো বা হাইলি সিকিউর, আপনার ট্রানজিশন লেভেল কম, বাট আপনার অনেক সিকিউরিটি মেজার করতে হবে কোনো কিছু চেঞ্জ করলে, মানে এটা যদি কোনো ইম্প্যাক্ট না পড়ে, সেক্ষেত্রে আপনার চিন্তা করতে পারে যে আপনার সিআরএও আপনি আইসোলেশনটা নেবেন কিনা। ঠিক আছে, তো ডেটাবেস ইনস্টল করলেই তো হলো না, আপনার তো জানতে হবে যে ডেটাবেস আইসোলেশন লেভেলটা কি। ঠিক না, এখন আপনি দেখেন যে রিড আনকমিটেডে কি থাকে। রিড আনকমিটেডে যেটা হয় যে আপনি কোনো একটা ডেটা আপনি আপডেট করছেন বা ইনসার্ট করছেন বা সেটা এখনো কমিট হয় না, তখন কি, তখন অন্য কেউ যদি চায় অন্য একজন সেশন থেকে সেটা ফ্যান্টম রিড হয়ে যেতে পারে, যে আপনি একটা এখন ইনসার্ট করছেন বাট পার্মানেন্টলি সে এখন স্টোর হয় নাই বা কমিট হয় নাই, তখন অন্য একটা সেশনে যদি সেটা রিড করে ফেলে আর এদিকে যদি আপনি সেটা রোল ব্যাক করে ফেলেন তাহলে তো একটা ডিসক্রিমিনেশন হয়ে গেল। তো এই জন্যে রিড আনকমিটেডটা পোস্টগ্রেস আসলে দেয় না। রিপিটেবল রিড, নন রিপিটেবল রিড এটা হইতে পারে। সিরিয়ালে যে অ্যানোমেলি থাকতে পারে। তো এখানে বলা হয়েছে একটা কমেন্টস যে প্রায় কখনোই না, কখন আপনি এটা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে আইসোলেশন লেভেলে সবচেয়ে উইক। আর রিড কমিটেডটা বাই ডিফল্ট আমরা সবাই ইউজ করে থাকি, এবং এখানে ডার্টি রিড হয় না। ডার্টি রিড কি, আপনি আপনার সেশনে বসে আপনি কোনো কিছু চেঞ্জ করতেছেন, ধরেন যে আপনি এক্স আপনার সেশনে বসে কোনো একটা আপডেট করলেন, এখন আমি ওয়াই আমার সেশনে গিয়ে আমি কি সেই ডার্টি রিডটা দেখতে পাবো না, পাবো না। যতক্ষণ পর্যন্ত আপনি কমিট না করলেন ওইখান থেকে ততক্ষণ পর্যন্ত আমি দেখতে পারবো না। ঠিক আছে, আর আপনি যখন কমিট করলেন তখন পার্মানেন্টলি সেটা ডেটাবেজ স্টোর হলো, তখনই আমি সেটা দেখতে পাবো। তো এখানেও নন রিপিটেবল রিড হতে পারে। ফ্যান্টম রিড আমি খুব একটা দেখি নাই, বাট কীভাবে হয় আমি জানি না এখান থেকে। তো নর্মালি এটা ক্রুড অপারেশন, মানে ইনসার্ট আপডেট ডিলিট যেখানে হয়, যেখানে পারফেক্ট কনসিস্টেন্সি আছে খুব ইম্পর্টেন্ট, বাট অত বেশি দরকার নাই, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। রিপিটেবল রিড যেটা বললাম যে ফিনান্সিয়াল রিপোর্ট, ইনভেন্টরি ক্যালকুলেশন,
যেখানে পুরো ট্রানজেকশনের কনসিস্টেন্সি দরকার হয় সেখানে। আচ্ছা, রিপিটেবল রিডটা কি সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব ল্যাবে। আমি জাস্ট একটু মুখে বলে দিই। ধরেন যে আপনি কোন একটা জায়গায় আপনি একটা সিলেক্ট করে একটা ডেটা নিলেন, সেটা হয়ে গেল 500, ঠিক আছে? ধরেন যে ব্যালেন্স হচ্ছে 500। এখন ওয়াই কি করলো, তার সেশনে গিয়ে সেটা আপডেট করে বানিয়ে দিল হচ্ছে 1000। এখন আপনি একটু আগে 500, এখন আপনার কিছু ট্রানজেকশন করে পরে আবার ওই রোটে আবার রিড করলেন। এখন ওয়াই তো মাঝখানে কি করলো, সে একটু কমিট করে ফেলছে, সে 1000 বানিয়ে ফেলছে। এখন আপনি যদি আবার সেই রিপোর্টটা আবার রিড করে আপনি যদি পাই যান 1000, তাহলে উপরে পাইলেন আপনি 500, নিচে পাইলেন 1000, তাহলে দুইটা মিলে তো রিপোর্ট ভুলভাল আসলো, ঠিক না? আর রিপোর্ট তো অত ইম্পর্টেন্ট কিছু না। এটা 10 মিনিট আগে যদি 500 থাকে, আপনি 500 রিপোর্ট দিচ্ছেন, আপনি 10 মিনিট আগে আপনি সেই রিপোর্টটা প্রডিউস করছেন। 10 মিনিট পরে যদি আপনার রিপোর্টটা প্রডিউস করেন, তখন 1000 ডাটা নেওয়া শুরু করবে এবং 1000 রিপোর্ট দিবে। কিন্তু উপরে 500, নিচে 1000, দুটা মিলে একটা ভুল রিপোর্ট, তো এটা অ্যাকসেপ্টেড না। যে কারণে এই যে ফিনান্সিয়াল রিপোর্ট বা ইনভেন্টরি রিপোর্ট, সেগুলি কি হয় যে আপনি আগে যে ডেটা পাইছেন এর মাঝখানে আপনি যত কমিট টমিট অন্য সেশনে যা যা করেন, সে এটা কেয়ার করে না। আমি আমার সেশনটা লক করার পর থেকে যে ডেটাটা পাইছি সেটাই তার কাছে মেইন ডেটা। তো এই জন্য এই স্ন্যাপশটটা, যে জন্য আমি শুরুতে বললাম যে রিপোর্টিং পারপাসে যখন আপনারা ডেটাবেসটা ইউজ করবেন কোনো একটা ডেটাবেস, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনাদের এই রিপিটেবল রিড স্ন্যাপশট আপনি ইউজ করতে পারেন। আর সিরিয়ালাইজেবলটা সেটা যেটা হয়, যেটা কখনো ডার্টি রিড হয় না, কখনো ফ্যান্টম রিড হয় না, কখনো সিরিয়ালাইজেশন অ্যানোমালি হয় না। ফ্যান্টম রিডটা কি? ফ্যান্টম রিডটা হতে পারে এরকম যে আপনি আপনার সেশনে আছেন, আপনি একবার রিড করলেন, তেমন 50টা রো আসছে। আরেকবার রিড করলেন, দেখা গেল যে অন্য একজন কমিট করছে, এখন আসলে 55টা রো। আরেকবার রিড করলে আসলে এবার 45টা রো, কি একজন রিড করে ফেলছে। তো এই যে চেঞ্জেসগুলি হচ্ছে, এটাকে বলেছে ফ্যান্টম রিড। আর রিপিটেবল তো আমরা বুঝলাম যে আমাদের উপরে ভ্যালু নিচে ভ্যালু সব সেম রাখতে হয় রিপোর্টিং এর জন্য। আর এইগুলি আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এই কমান্ডগুলির থ্রুতে, যে আমার ডেটাবেজে আইসোলেশন লেভেল এখন কি হবে, রিড কমিটেড, অথবা রিপিটেবল রিড, অথবা সিরিয়ালাইজেবল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের লক, ডেটাবেজে কি কি ধরনের লক হয়। তো এখানে হতে পারে আপনার অ্যাক্সেস শেয়ার, রো শেয়ার, রো এক্সক্লুসিভ। এই ধরনের এক্সক্লুসিভ যে লকগুলি হয়, সেগুলো আসলে খুব আহ, বড় লেভেলের লক। সেক্ষেত্রে এটা তো আপনি রিড করতে পারবেন না, বা সেই টেবিলটাকে লক করে থাকবে, বা কোনো একটা ব্লককে লক করে থাকবে, বা একটা পেজকে লক করে থাকবে। তো এই ধরনের এক্সক্লুসিভ যেসব লকগুলি হয়, এগুলো হচ্ছে বড় টাইপের লক। যেমন এখানে অ্যাক্সেস শেয়ার, এটা হইতে পারে আপনি রিড করতেছেন, আরেকজন রিড করতেছে, আসলে এটা তেমন কোনো কনফ্লিক্ট করে না। রো শেয়ারের ক্ষেত্রে হয়তো বা তেমন কোনো কনফ্লিক্ট করবে না। দুইজন তিনজন মিলে একই রো রিড করতেছে, একই টেবিল রিড করতেছে, অনেকে রিড করতেছে, দ্যাট ইজ ফাইন। বাট যখন এক্সক্লুসিভ লক হয়, তখন এখানে 4টা লক হয়ে গেছে। যখন রো এক্সক্লুসিভ লক হয়, তখন কি হয়, শেয়ার্ড লক, যেমন এসিডি শেয়ার্ড লক হয়। তারপরে আপনার এসআরই, যেটা হচ্ছে শেয়ার এক্সক্লুসিভ, রো এক্সক্লুসিভ লক হয়। ই দিয়ে এক্সক্লুসিভ লক হয়। তারপর এইতে আপনার বোঝাচ্ছে অ্যাক্সেস লক হয়। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে রো এর কোন লকে কি কি ধরনের লক হয়ে থাকে, সেগুলো আমরা এখান থেকে পেতে পারি আর কি। যেমন কোনো লক এরকম হতে পারে যে আপনি একটা টেবিলকে অল্টার করতেছেন, নতুন একটা কলাম অ্যাড করতেছেন, বা একটা ইন্ডেক্স ক্রিয়েট করতেছেন, বা হয়তো বা আপনি স্টেটাস আপডেট করতেছেন, বা কোনো একটা কলামকে ড্রপ করতেছেন, বা ট্রিগার অ্যাড করতেছেন। তো এই ধরনের বড় বড় যে কাজগুলি হয়, সেগুলো কি হয়, একটা টেবিলকে লক করে ফেলবে। লক করে তারপর ওই টেবিলে আপনার ওই ডিডিএল কমান্ডটা চালাচ্ছে। তাহলে ওই সময়ে যদি কেউ রিড করতে চায়, সে রিড করতে পারবে না, ঠিক না? তারপরে কেউ যদি ইনসার্ট করতে চায় ওই টেবিলটা পারবে না। তখন এইসব এক্সক্লুসিভ লকিং গুলি হয় আর কি, প্রয়োজন বুঝে। আচ্ছা, এবার আমরা আরেকটা ইয়াতে চলে আসি, যে ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়ামটা আপনার এমবিসিসির সাথে রিলেটেড। এমবিসিসি যেটা আমরা বললাম যে মাল্টি ভার্সন কনকারেন্সি কন্ট্রোলার, সে তো অনেকগুলি রো এর ভার্সন ক্রিয়েট করে, ঠিক না? এখন ওই পুরাতন রো গুলিকে আমরা কি বলি, পুরাতন রো গুলিকে আমরা ডেড টাপলস বলি। তো ওই পুরাতন রো গুলিকে আমাদের কি করতে হয়,
ভ্যাকুয়াম করতে হয়, ক্লিন করতে হয়, তাই না? ভ্যাকুয়াম মেশিন দিয়ে আমরা যেরকম বাসায় ক্লিন করি, সেরকম টেবিলকেও তো ক্লিন করতে হয়। তো সেই জন্য আমরা ওই ভ্যাকুয়াম টেবিল নেম দিলে ওই টেবিলটা সে ক্লিন হয়ে যায়। তো সেটাই বলা হয়েছে, এবং এর ক্ষেত্রে কোনো লকিং হয়, কোনো লকিং হয় না। তো কি বলা হয়েছে, মার্ক দ্য ডেড টাপলস রিউজেবল, স্পেস রিটার্ন টু ওয়েস। তার ওই যে একটা রোয়ের যে আপনি 5টা বাসন করছেন, সে 5টা বাসনের যে স্পেসগুলি খাইছে, সেই স্পেসগুলি এখন কি হচ্ছে, আপনার ওয়েসের কাছে চলে যাচ্ছে। তা নতুন করে আমি আবার এটা ইউজেবল হচ্ছে। যদি আমরা পুরো টেবিলটাকে বলি যে ভ্যাকুয়াম ফুল টেবিল, তাহলে কি হচ্ছে, আমার এই পুরো টেবিলটা নতুন করে রাইট হচ্ছে, নতুন একটা বাসনে, নতুন একটা স্পেসে রাইট হচ্ছে। তাহলে এই জায়গায় তো একটা লকিং হবে, ঠিক না? কারণ আপনি যখন এই কাজটা করতেছেন, অন্য কেউ যদি ওই সময় আবার রিড রাইট করা শুরু করে দেয়, তাহলে তো আপনার কনসিস্টেন্সি থাকলো না, আপনার অ্যাসিড ভায়োলেশন হয়ে গেল। তো এই জন্য ওইটা এক্সক্লুসিভ লক করে নতুন একটা টেবিল ক্রিয়েট করে, ইন্টারনালি ক্রিয়েট করে, টেবিলের নামটাম সব ঠিক দেবে, বাট নতুন করে টেবিলটা রাইট করবে। আর এটার সাথে যখন আপনি অ্যানালাইজ দিবেন, ভ্যাকুয়াম অ্যানালাইজ, যখনই কোনো কিছু অ্যানালাইজ থাকবে, তার মানে হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্স আপডেট করে, যেটা প্ল্যানটা আপডেট করে, যে এই টেবিলটা কোথায় আছে, কোন সেগমেন্টে আছে, কোন এক্সটেন্টে আছে, কোন ডিবি ব্লকে আছে, এটার মধ্যে কি কি ইন্ডেক্স আছে। কোন একটা কোয়েরি আসলে আমি দেখবো যে কোন ইন্ডেক্সের থ্রুতে গেলে আমি ডেটার ওটা ফাস্টেস্ট ওয়েতে আমি রিট্রাইভ করতে পারবো। এই ধরনের সব ইনফরমেশনগুলি এই স্ট্যাটিস্টিক্স প্ল্যানে থাকে। তো যখন অ্যানালাইজ থাকবে, তখন সে কি করছে, ভ্যাকুয়াম করতেছে, এবং ভ্যাকুয়াম করার পরে কি হচ্ছে, পুরাতন রোগুলো পার্চ হয়ে যাচ্ছে, তার মানে নতুন করে ডেটাটা আপনার সিঙ্ক হচ্ছে, এবং সেই সাথে সাথে তার প্ল্যানটা, তারা স্ট্যাটিস্টিক্সটাও সে আপডেট করে রাখতেছে। আর এখানে বলছে ভ্যাকুয়াম ফ্রিজ টেবিল, ফ্রিজ ওল্ড ট্রানজেকশনস, যেটা হচ্ছে প্রিভিয়াস যত ট্রানজেকশনগুলি আছে, রোগুলি আছে, সেগুলো সে ফ্রিজ করে ফেলতেছে। আর ফ্রিজ করে ফেললে কি হচ্ছে, সেটা পার্চ করতে পারবে না, কারণ সে লক করে ফেলতেছে। যে কোনো বলছে প্রিভেন্ট অ্যাক্সাইটি অ্যারাউন্ড, যে আপনার পুরাতন যে রোগুলি আছে, সেগুলো আপনি এখন আর পার্চিং হবে না বা ভ্যাকুয়াম হবে না, সেটাকে আমি ফ্রিজ করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আনফ্রিজ না করবো সেটা হবে না। আর বারবোস যখন কখন ইউজ করি, যখন আমার একটা ডিটেল একটা রিপোর্ট চাই, আউটপুট চাই, এটা সবই হবে, এটা করা একই জিনিসই, বাট এটাতে হয়তো আপনার ডিটেল ইনফরমেশন দিবে না, যে কয়টা রো রিলিজ হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই রিপোর্টিং এটার সাথে পাবেন না। বাট যখন এটা বারবোস থাকবে, তখন এটার সাথে আপনি ওই ডিটেল রিপোর্টটাও পাবেন আর কি। এই ভ্যাকুয়াম আমরা দেখলাম এমবিসির সাথে আমার ভ্যাকুয়ামটা হচ্ছে রিলেটেড। এই কাজগুলি করতে হয় আপনার ম্যানুয়ালি, ঠিক না? এখন এটা যদি হয় যে আপনি ভ্যাকুয়াম মেশিন দিয়ে আপনি তো ম্যানুয়ালি ডেলি পরিষ্কার করেন, বাট আমরা তো এখন স্মার্ট হয়ে গেছি, আমাদের এখন অনেক রোবোটিক জিনিস চলে আসছে, যারা হয়তো বাসার বিভিন্ন ক্লিন করে থাকে। তো ডেটাবেসের ক্ষেত্রে ওই ধরনের চিন্তা করেন যে একটা অটো ভ্যাকুয়াম আছে, যে আপনি এগুলো বুঝে বুঝে করা তো আসলে টাফ, যে কখন কোনটা কি করবেন না করবেন, আসলে তো সেই জন্য একটু তো নলেজও লাগবে, প্লাস আপনার একটা মনিটরিংও লাগবে। তো মনিটরিং যদি না থাকে, তাহলে কখন কোন টেবিলটা ফুল হয়ে যাবে, কখন এটা পার্স করতে হবে, সেটা আসলে ডিসিশন নেওয়া একটু টাফ। আর অনেক টেবিল থাকলে, একটা লাইভ অপারেশন অনেক থাকলে, সেখানে তো আসলে এত কিছু ম্যানেজ করা টাফ হয়ে যায়। তো আরেকটা অপশন হচ্ছে অটো ভ্যাকুয়াম, যেটা ডিফল্ট থাকে হচ্ছে অন। আচ্ছা, অটো ভ্যাকুয়ামটা কোথায় আছে সেটা আমরা একটু দেখি। আপনারা জানেন যে, কোথায় দেখবো আমরা, আচ্ছা এখানে দেখি। আমরা দেখছিলাম যে আমাদের পোস্টগ্রেস কনফিগ নামে একটা কনফিগারেশন ফাইল আছে, আমাদের সম্ভবত ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস আমরা দেখাইছিলাম। অটো ভ্যাকুয়াম, এই যেমন একটু বড় করে দিই, জুম ইন, জুম ইন, দেখা যাচ্ছে আপনাদের এখানে? জি ভাই। আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, তাহলে আসলে বুঝতে পারি না। আমি গত
বুধবার দিন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমি তো ক্লাস নিচ্ছিলাম একটা, তো ক্লাসের মাঝখানে কিভাবে কি ডিসকানেক্ট হয়েছে আমি জানি না। তো আমি ক্লাস শেষ করে কেউ আমাকে নকও দেয় নাই বা বুঝিও নাই। এই আমি শেষ করে পরে আমি দেখলাম যে ০.৫ ঘন্টা পরে যে কেউ নাই। আমি কি ব্যাপার? পরে দেখলাম যে ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, তো যাই হোক, তো এই কনফিগারেশনে দেখেন অটো ভ্যাকুয়ামটা এটা কিন্তু অফ করা। তাহলে মানে আপনি এখানে কি করতে হবে? অন করতে হবে। তারপরে এখানে কি করতে হবে যে এখানে অটো ভ্যাকুয়াম ওয়ার্কার স্লট, এখানে একটা ওয়ার্কার স্লট আছে। এই স্লটটা হচ্ছে কয়জনের জন্য দেওয়া হয়েছে? ১৬ জনের। মানে অটো ভ্যাকুয়ামে কাজ করবে কতজন কাজ করতে হবে? ১৬ জন কাজ করতে হবে। এখানে দেখেন একটা জিনিস অফ করা আছে, অটো ভ্যাকুয়াম ম্যাক্স ওয়ার্কার, মানে নাম্বার অফ ম্যাক্স ওয়ার্কার আপনার ৩ জন হতে হবে। এটা খুব সম্ভবত আপনার অ্যাট এ টাইম, মানে কনকারেন্ট ৩ জন ম্যাক্স ওয়ার্কার কাজ করতে পারবে। এখন ৩ জনের জায়গায় যদি আপনি বেশি দিতে চান বেশি দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার রিসোর্স বেশি লাগবে, সিপিইউ বেশি লাগবে। কারণ অটো ভ্যাকুয়াম সে যে কাজ করবে সে যদি বেশি রিসোর্স নেয় তাহলে আপনার এখানে ডিসিশন দেবে যে কোনটা প্রায়োরিটি পাবে, আপনার লাইভ ট্রানজাকশন প্রায়োরিটি পাবে না ক্লিনিং প্রায়োরিটি পাবে। সবকিছু একটু ব্যালেন্স করতে হবে। ধরেন একটা অফিস, সেখানে যদি আপনার এমপ্লয়ি আছে ৫০ জন আর ক্লিনার আছে ৩ জন, হুইচ ইজ গুড। বাট দেখা গেলো যে এমপ্লয়ির চাইতে যদি ক্লিনার বেশি হয়ে যায় বা ১০ জন ক্লিনার হয়ে যায় তাহলে তো খুব একটা ওয়েল ব্যালেন্সিং থাকলো না। তো আমাদের এখানে সবকিছু এরকম ফাইন টিউন করতে হবে যে কোনটা আপনার জন্য ব্যালেন্স হবে আর কি। ন্যাপ টাইম হচ্ছে আপনার একবার একদম ভ্যাকুয়াম, মানে একবার ভ্যাকুয়াম চলার পরে সে কতক্ষণ রেস্ট নেবে, মানে ন্যাপ নেবে বা স্লিপিং এ যাবে। এটা হচ্ছে ১ মিনিট দেওয়া হয়েছে, ১ মিনিট পরে সে আবার নতুন করে প্রসেস শুরু করতে পারে। এই ধরনের অনেক কনফিগারেশন আছে। আমি হয়তো সব জানিও না, কিছু কিছু জিনিস আমি একটু ইউজ করে থাকি, সেগুলো একটু বলে দিই। পার্সেন্টেজ একটা আছে, এটা কোনটা পার্সেন্টেজ? এই যে সম্ভবত এটা। আচ্ছা, ইয়াতে আছে, সেখান থেকে সার্চ করে নিয়ে আসবো না। এই যে এখানে যেটা, ওখানে যেটা বললাম না যে স্লট, সে ১৬টা স্লট দিছে এবং অ্যাট এ টাইম সর্বোচ্চ কতগুলি অটো ভ্যাকুয়াম চলতে পারবে এবং কতক্ষণ পর সে একটা ভ্যাকুয়াম শেষ হলে সে ১ মিনিট রেস্ট নেবে, তারপরে হয়তো আবার নতুন করে শুরু করবে। এখন ন্যাপটা নাও কারণটা কি? কারণ ওই সময় কি হয়, রিসোর্সটা রিলিজ করে দেয়। সে যে ক্লিন করছে, তারপর কি করে সে একটু ব্রেক নেয়, তারপর নতুন একজন ওয়ার্কার সে কাজ শুরু করে। এইটাই বুঝতেছিলাম আমি। এটা হচ্ছে স্কেল ফ্যাক্টর বলে, ঠিক না? স্কেল ফ্যাক্টরটা আমি তখন, এই যে স্কেল ফ্যাক্টর, এটা মানে কি? পয়েন্ট টু মানে হচ্ছে এটা হচ্ছে 20%। যে আপনার একটা টেবিলের যদি 20% রো যদি চেঞ্জ হয়, 20% রো যদি চেঞ্জ হয় তাহলে সে অটো ভ্যাকুয়াম শুরু করে দিবে। এটাই হচ্ছে অটো ভ্যাকুয়াম, ঠিক না? কারণ সে নিজে ডিসিশন নিবে যে আমার আসলে এখন ভ্যাকুয়ামের দরকার আছে কিনা, ক্লিন করার দরকার আছে কিনা। তো এখানে যদি আপনি 1 দেন তাহলে হচ্ছে 10%, যদি 30 দেন তাহলে 30%। তাহলে সে নিজে নিজে কি করবে? সে ডিসিশন নেবে যে আমার এখন ভ্যাকুয়াম করার ক্লিন সময় হয়ে গেছে। আবার এটা হচ্ছে অ্যানালাইজ, এটা স্টেটাস আপডেট করার জন্য। তো কোনো টেবিল যদি আপনার 10% বা 20% চেঞ্জ হইলে আপনি আপনার প্ল্যানটাকে আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে কত পার্সেন্ট হইলে আমি আমার প্ল্যানটাকে আপডেট করব। আর এখানে পার্সেন্ট অনুযায়ী না, এখানে যেটা বলা হয়েছে আপনি চাইলে আপনি পার্সেন্ট অনুযায়ী না দিয়ে আপনি সরাসরি এটা বলে দিতে পারেন যে কতগুলি রো। এখানে ৫,০০০ হইতে পারে, ১০,০০০ হইতে পারে। এখন আপনার টেবিলে কতগুলি রো হইলে আপনি এটার অটো ভ্যাকুয়ামটা শুরু করবেন, সেটা ডিসিশনটা আপনার নেবেন। তো নর্মালি আমরা যেটা করি যে পার্সেন্টেজে দিয়ে দিই, কারণ কোনো টেবিলে হয়তো ৫০ লাখ রো থাকতে পারে, আবার
কোনো টেবিলে হয়তো বা 500 কোটি রো থাকতে পারে, তো সেভাবে সে ডিসিশন নিয়ে নেবে যে 500 কোটি রো যদি হয়, তো 500 কোটি 20% তো অনেক, সেক্ষেত্রে হয়তো বা 500 কোটি আমি হয়তো বা 5% দিতে পারি। আবার যদি 50 লাখ হয় তাহলে হয়তো আমি 10% দিতে পারি। তো এই ডিসিশনগুলি আপনার কাছ থেকে আসবে, এবং কোন টেবিলের জন্য কোন ধরনের ইয়া হবে সেটাও আপনি ডিসিশন দিতে পারবেন টেবিল ক্রিয়েশনের সময়। এগুলো হচ্ছে ফিক্সড রেঞ্জের জন্য, আর এগুলো হচ্ছে পার্সেন্টেজের জন্য। যে জিনিসগুলি বললাম সেগুলি এখানেই আছে, যে পোস্ট বেস কনফিগের ভিতরে আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন। আর কোনো একটা স্পেসিফিক টেবিলে যদি আপনারা অটো ভ্যাকুয়াম ফিক্স করতে চান যে কত পার্সেন্টে আপনার অটো ভ্যাকুয়ামটা শুরু হবে, সেক্ষেত্রে এভাবে দিতে পারেন যে অল্টার টেবিলের নেম, তারপর অটো ভ্যাকুয়াম স্কেল ফ্যাক্টর, মানে এখানে হচ্ছে সম্ভবত এটা 1%, যে আবার 1% ডেট ট্রাপল যদি ক্রিয়েট হয় তাহলে তুমি কি করবা, অটো ভ্যাকুয়ামটা ফায়ার করবা, সে নতুন করে সে এক্সিকিউশন শুরু করবে ক্লিন করার জন্য। ওকে, আমরা এক কাজ করি, আমরা কিছু প্র্যাকটিস করে দেখি কোন পর্যন্ত আছে এই পর্যন্ত। টেবিলটা অলরেডি আছে, আমি একটু ড্রপ করে নিই। টেবিল কি ক্রিয়েট হলো? Current transition is aborted. Ignore transition block. কেন? কোনো একটা আইসোলেশন লেভেলে ঝামেলা হচ্ছে। এমপ্লয়ি অলরেডি এক্সিস্ট, আমি ড্রপ করলাম এটাকে। দেখছেন এখন ক্রিয়েট হলো না? মাঝখানে আমি কি করলাম, একটা কমেন্ট দিলাম, কারণ আমি জানি না কোনো একটা জায়গায় সে আইসোলেশন আটকে গেছিল। আচ্ছা এক কাজ করি, ঠিক আছে, এটা এটা করে নিই আগে। কিছু রো ইনসার্ট করলাম, এই রোগুলি চলে আসছে, আপনার এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম আর হচ্ছে স্যালারি। তার আগে এগুলো হচ্ছে আপনার সিস্টেম সুডো কলাম বলে এগুলিকে, এক্সমিন সিটিআইডি, সুডো কলাম, এগুলো হচ্ছে হিডেন সিস্টেম কলামস। ওকে, আমরা যেহেতু কিছু আপডেট করব, এটা আমরা আরেকটা ইয়াতে গিয়ে আপডেট করি, আরেকটা পেজে গিয়ে আপডেট করি, তাহলে আমরা বুঝতে পারবো। এবার আমরা আপডেট করলাম, এবার একটু চেক করি, এগুলো আমরা অলরেডি দেখছি একবার, আরেকবার দেখি। আমরা শুধু এক নম্বর রুট আপডেট করছি, ঠিক না? এক নম্বর হচ্ছে জনকে আমরা 85 ছিল, 85 থেকে 5,000 যোগ করছি, এখানে সিটিআইটি হচ্ছে 1, দেখছেন এখানে 5,000 যোগ করার পর 90,000 হচ্ছে, ওই যে নতুন একটা ভার্সন ক্রিয়েট হয়ে গেছে। আগে ছিল 1, এবার হয়েছে 6, এই যে 1 ছিল আর 791 ছিল, এখানে হচ্ছে 792 হয়েছে, আর হচ্ছে 6 হয়েছে। আচ্ছা 6 কেন হয়েছে? কারণ এটা ছিল 1 2 3 4 5, তারপর নতুন রো পাইছে হচ্ছে 6 নম্বর। তার মানে এখানে দুটো রো আছে, একটা হচ্ছে 1 নম্বর রোটাও আছে,
এটা হচ্ছে হিডেন অবস্থায় আছে, আর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর রোটা যেটা হচ্ছে রানিং। ওকে, এবার আমরা একটু দেখি যে এটার ডেট টাপল কয়টা আছে। একটা আছে, কারণ আমরা একবারই আপডেট করছি। আমরা যদি আরেকবার আপডেট করি তাহলে ডেফিনেটলি হওয়ার কথা দুইটা। আমরা দেখি আসলে হচ্ছে কিনা। আরো 5000 অ্যাড করে দিলাম। এবার সিটিআরিতে চলে আসবে 7 নম্বর সিটিআরি হবে, 7 নম্বর হচ্ছে। আমরা একটু এই কোডি করে দেখি যে ডেট টাপল কয়টা। দুটো হবে, দুটো হয়েছে, বা টোটাল হচ্ছে 5টা। ওকে, তো আমাদের একটা এক্সারসাইজ শেষ হলো আমাদের, যেটা হচ্ছে এমবিসিসির যে হিডেন কলামগুলো আমরা দেখলাম, প্লাস হচ্ছে আমাদের ডেট টাপলগুলো আমরা দেখলাম। নতুন নতুন রো আমরা আপডেট করার পরে সেই ডেট টাপল ক্রিয়েট হচ্ছে সেটা আমরা দেখছি। আচ্ছা, আরেকটা যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে রিড কমিটেড আইসোলেশন। এটা দুটো সেশন আমাদের দেখতে হবে, টার্মিনাল 1 আর টার্মিনাল 2। চমৎকার, টার্মিনাল 1 আর টার্মিনাল 2। এখানে দেখেন আমাদের যে আইসোলেশন লেভেলটা আমরা এখন চেঞ্জ করে রিড কমিটেডে নেব। সুন্দর, চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আমাদের টার্মিনাল 1 এ চালাবো হচ্ছে এমপ্লয়ি আইডি 1টা কি আছে একটু চেক করে দেখবো আমরা। 95,000, ফাইন। টার্মিনাল 2 তে আমরা আপডেট করব। আচ্ছা, আমাদের টার্মিনাল 2 তে নিয়ে যাই। এটা কিন্তু আরেকটা সেশন, ঠিক আছে। এইটা আমরা কিন্তু টার্মিনাল 1 এ চালাইছি। এখন টার্মিনাল 2 তে আমরা কি বলবো, আমরা স্যালারিটাকে 2 লাখ করে দেব। বিগিন করলাম, 2 লাখ করলাম, ঠিক আছে। কিন্তু আমরা কমিট কিন্তু করি নাই। এখন টার্মিনাল 1 এ যাই, আমরা টার্মিনাল 1 এ গিয়ে আমরা আবার চেক করি। এটা 95,000 ছিল না? এখন তাহলে কত আসার কথা আপনারা বলেন কেউ একজন। 95-ই আসবে মানে। জি, রাইট, কে বলছে এটা? সাইফুল ইসলাম। কেন কেন আসবে বলেন তো? ওইটা তো কমিটেড হয় নাই আর কি, তো কমিটেড হয় নাই, ডাটা জি। রাইট। দেখি 95 আসে কিনা। 95 আসছে। ওকে, এবার আমি যদি এটা কমিট করি, এবার তাহলে 2 লাখ চলে আসছে, আসছে না? টার্মিনাল 1 এ গিয়ে, আচ্ছা এখানে এসে 2 লাখ আসছে। তো এইটা হচ্ছে ব্যাপারটা, যে রিড কমিটেড, যে ওইখানে আমি আমার আরেকটা সেশনে আমরা রিড করছি, আরেকটা সেশনে আমরা এখানে আপডেট করছি, তারপর কমিট করছি। তাহলে এই সেশনে গিয়ে আমি কমিটেড ডাটাগুলি আমি রিড করতে পারছি, ঠিক না? ওইটা ছিল আনকমিটেড। আনকমিটেড ডাটা তো আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, সে যদি রোল ব্যাক করে ফেলতে পারে যে কোনো সময়। তো সেজন্য আমরা কি করলাম, সবসময় কমিটেড ডাটা রিড করব। আর এই জন্য এই আইসোলেশনের নাম হচ্ছে রিড কমিটেড, যেটা হচ্ছে বাই ডিফল্ট পজিশন দেয়, এবং আমরা সবসময় আমাদের ওয়েল ডিভিশনে আমরা রিড কমিটেড ডেটাই আমরা ইউজ করে থাকি। ক্লিয়ার তো না সবার কাছে এটা? জি ভাই, এমনি দুইটাই কি আচ্ছা, অন্যগুলো দেখাবো আমরা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মানে রিড কমিটের আর একটা হচ্ছে যে আপনার ওই রিপিটেবল রিড, মানে ওটাই বলতেছিলাম, ওইটাই আর হ্যাঁ, কি। রিপিটেবল রেটটা আমরা দেখি। রিপিটেবল রেটটা দেখলে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা আইসোলেশন লেভেলটা আমরা চেঞ্জ করে ফেলি। সেট দ্য ট্রানজিশন লেভেল মাস্ট কল দেখছেন, প্রথমে কিন্তু নিচ্ছিল না, পরে আমি ওই সেশনটাকে কমিট করে দিলাম, পরে নতুন সেশন নিচ্ছে।
এবার দেখেন আমরা লাস্ট 2 লাখে আপডেট করছিলাম না, 2 লাখ রয়ে গেছে। টার্মিনাল 2 থেকে আমরা এটা চেঞ্জ করব। এই চেঞ্জ হয়ে গেল কেন? কপি। ওকে ওকে ফাইন। প্রথমে আমরা জাস্ট কমিট ছাড়া আমরা আপডেট করি। ওকে, চাইলাম। এবার কেউ একজন বলেন যে এখানে কত আসবে। বলেন কেউ একজন। ভাই ওইটা যেটাতে আপডেট করলেন নতুনটা ওই ডাটাটা দেখতে পাবো এখানে আর কি, না, ওটা তো এখনো কমিট করি নাই। নাকি আচ্ছা রিপিট দেখ, রিপিটেবল কোড। আচ্ছা দেখেন, এবার কিন্তু এটা কিন্তু কয়টা, 4 তো হয় না, 3টা 3টা 6টা হ্যাঁ 9 দিয়ে আমি আপডেট করছি। ছয়টা। এবার আমি একটু কমিট করি। কমিট হয়েছে। এবার কিন্তু এখানে আসলাম। এখানে আসার পরে আমরা এখন কি দেখতে পারি সেটা আমরা দেখবো। এখন আমরা দেখবো স্টিল আমাদের যে 2 লাখ ছিল না, 2 লাখই আছে। আচ্ছা বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আপনার রিপিটেবল রিড হবে। আপনি আগেও যা রিড করছেন এখনো তাই রিড হবে। যেটা আমরা শুরুতে ও, বললাম না যে আমাদের আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে রিপোর্টিং এর পারপাসে কি হয় যে উপরে যেটা রিড করছেন নিচেও সেটা রিড করতে হবে। আর উপরে আপনি 500 রিড করছেন, মাঝখানে কিছু বিজনেস অপারেশন করার পরে যদি আবার ডেটাটা চেঞ্জ হয়ে যায়, 1000 হয়ে যায়, তাহলে তো দুইটা ঝামেলা। আইদার দুইটাই বুঝতে 500 পারছি। হবে অথবা দুইটাই 1000 হবে। যেটাই হোক সেটার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। মানে একই ওকে, ট্রানজাকশনের সেম রিডটাই বারবার রিড করবে আর কি, এটা রিপিটেবল হ্যাঁ, রিড। আচ্ছা হ্যাঁ রাইট। বুঝতে পারছি। এটা আপনার কেন লাগতেছে? আপনার রিপোর্টিং এর জন্য লাগে। কারণ আপনারা যখন অনেক সময় কি হয় যে বুঝতেই পারেন না কি আবার সবই ঠিক আছে সবই ঠিক আছে, বাট আমার রিপোর্ট কেন ভুল আসে, ঠিক না? কারণ এর মাঝখানে যে কতজন যে আপডেট করে ফেলতেছে সেটার ইম্প্যাক্ট যে আপনার উপরে পড়তেছে আপনি তো সেটা জানতেছেন না। এই জন্য হচ্ছে আইসোলেশন লেভেলগুলো ইম্পর্টেন্ট। আমার আজকে ক্লাসটা অনেক অ্যাডভান্স লেভেলের, বাট এগুলো তো আপনাদের জানতে হবে, ঠিক না? এগুলোতে স্কিপ করার কোনো ওয়ে নাই। তাহলে বোঝা গেল যে রিপিটেবল রিড আইসোলেশনের কাজটা কি। জি। আচ্ছা, আমি জাস্ট একটু পরেরটায় চলে যাই। এগুলো হচ্ছে বিভিন্ন কমিট ছাড়া লকিং এর 2টা সেশন, 3টা সেশন, 3টা টার্মিনাল, 2টা টার্মিনালে কি আছে সেটা দেখি। 3টা টার্মিনাল ম্যানেজ করা। এখন আমরা চলে গেলাম হচ্ছে ডেডলক বা লকিং এর আমরা একটা এক্সাম্পল দেখব। যেহেতু এটা 2টা টার্মিনাল আছে তাই আমি 2টা টার্মিনালের উপর কাজ করতে যাচ্ছি। 3টা টার্মিনাল ভাই যদি আরেকটা এখন, ছিল না, সিরিয়ালাইজেবল নামে একটা ছিল আইসোলেশন, হ্যাঁ, ওইটা কি আমরা সিএলএসএলটা দেখবো? এখানে আছে কিনা, কারণ এখানে মনে অ্যাড করা হয় নাই। আচ্ছা, তাহলে সিএলএসএলটা আমরা অন্য এক সময় অ্যাড করে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা এখানে ঠিক কেন আছে। আসে নাই? Alright. এখানে 3টা আসছে। ওকে, সিএলএসএলটা কোথায়? নাই। একটা মিস হয়ে গেছে সামহাও। ওকে, আমরা একটু ডেডলক একটা দেখি। এখানে দেখেন সে বিগিন দিয়ে শুরু করছে টার্মিনাল 1 এ এবং ডেটাটাকে সে আপডেট করছে। একটা ঝামেলা আছে এখানে। আমাদের ডেটাবেসের স্ন্যাপশটটা চেঞ্জ করে নেই, কারণ লাস্ট ছিল রিপিটেবল রিড তো ওটা রয়ে গেছে। রোল ব্যাক।
ঠিক আছে, আমাদের স্ন্যাপশট লেভেলটা আবার এগেইন আমার রিড কমিটিতে নিয়ে গেলাম। এখন আমরা বিগিন দিয়ে আমার এমপ্লয়ি টেবিলের স্যালারিটা আমরা আপডেট করব। আপডেট হয়েছে। এবং টার্মিনাল 2 তে কি বলতেছে আমাদের এটা আরো কিছু কাজ করতে। টার্মিনাল 2 অ্যাক্টিভিটি কি, সে বিগিন দিয়ে 2 নাম্বার, আমার ওখানে 2 নাম্বারটাকে এই যে দেখেন সে কিন্তু লক করে ফেলছে। কেন লক করছে? কারণ এখানে আমরা কি করতেছি, আমার যে আইডিটাকে আমরা আপডেট করতেছি, আইডি না এমপ্লয়ি আইডি যেটা 1, সেটা স্যালারিকে আমরা 100 দিয়ে যোগ করতেছি, যোগ করে স্যালারিটা আপডেট করতেছি। বাট এখানে কোনো কিছু কমিট করি নাই। এখন আরেকজন কি করতেছে, সেও আপডেট করতে যাচ্ছে, সেও কিন্তু এমপ্লয়ি আইডি 1 কে আপডেট করতে যাচ্ছে। এখন দুজনে মিলে যে আপডেট করতে গেছে, এখন কি হয়ে গেল, একটা লক ক্রিয়েট হয়ে গেছে। এখন সেটা এটা আজীবন যদি চলে, আজীবন এরকম লক হয়ে থাকবে। এটাকে আমরা বলি ডেড লক। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ডেড লক। এখন আমরা যদি এটা এমন করি যে এখানে যদি আমি একটা কমিট দিয়ে দিই, তাইলে ওটা ছুটে যাওয়ার কথা। এই যে দেখেন ছুটে গেছে, আমি নোটিফিকেশন পাইছি যে ওটা ছুটে গেছে। শেষ হয়ে গেছে না 57 সেকেন্ড পরে। এখন আরেকটা ইস্যু হচ্ছে যে এইটার তো আমি আর কমিট করি নাই, সে তো এটার জন্য আমার আরেকটা কমিট করতে হবে। তা নাহলে আবার অন্য একটা সেশন যদি আমার এমপ্লয়ি আইডি 2টাকে যদি আপডেট করতে চায়, তা আবার সেই ডেডলকে পড়ে যাবে। এবার বোথ সাইডে আমার কমিট হয়ে গেছে। এই আর কি, এটাই হচ্ছে আপনার ডেডলকের এক্সাম্পল। ডেডলকের এক্সাম্পলটা বোঝা গেছে আপনাদের? আর ভাই এমনি নর্মালি কি ডেডলক কি দেখা যায়, ধরেন ওভারঅল কোন কোন রো বা কিসের উপর ডিপেন্ড করে ডেডলক বসে আছে? হ্যাঁ, এটা আপনি সেশন যখন দেখবেন যে ওই সেশনটা সে আপডেট করতেছে, যে অনেক লম্বা সময় ধরে সে সেশনটা আপডেট করতেছে বা আপডেট করতে পারতেছে না, তখন আপনি বুঝতে পারবেন যে ওই সেশনটা কোন পিআইডি দিয়ে লক হয়ে আছে। তখন ওই প্রসেস আইডিতে যাবেন, প্রসেস আইডিতে কিল করে দিতে হবে। কিল করে দিলে এটা এক্সিকিউশন হয়ে যাবে। অথবা ওই প্রসেস আইডিতে গিয়ে আপনি কমিট করলে আপনি এখান থেকে ছুটে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। নর্মালি আমরা ওরাকলে কি করতাম, কিল করে দিতাম, যেটা ধরেন এই প্রসেস আইডিটা কোনটাকে লক করে আছে ওইটা, তো ওই আইডিটা লক কিল করে দিলে এটা ছুটে যাবে। এগুলো একই এক্সাম্পলই, আপনারা দেখে নিন। আমরা একটু আগাই। লকিং যেটা আমরা দেখলাম, এখানে 3টা টার্মিনাল নিয়ে, এটা আপনারা দেখে নিন। 2টা টার্মিনাল আছে এখানে, 2টা টার্মিনাল কি একই জিনিসই। দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষের দিকে যে এক্সারসাইজগুলো আমি করলাম না, বা এগুলো আপনারা দেখে নিন যে কোনটা দিয়ে কি হয় না হয়, এগুলো জাস্ট কুড়ি টুড়ি করে দেখা। আর বেকম তো আমরা অলরেডি আমরা বলছি যে বেকম ফুল যখন আমরা করি তখন কি হয়, পুরো টেবিলটা নতুন করে রাইট হয় এবং এখানে পুরো লক হয়ে যায়। আর শুধু যদি বেকম করি তাহলে ক্লিন হয়। আর আমরা অটো বেকম করেই মেইনলি কাজগুলো করে থাকি। সেখানে আমরা পার্সেন্টেজ বা থ্রেশহোল্ড দিয়ে দিই যে 1% বা 10% ডেটা যদি ডেট ডাবল ক্রিয়েট হয়, তাহলে সেটা অটো বেকমটা এক্সিকিউশন শুরু করে দেয়। তো আজকে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে এগুলো তো এটা না।
আমরা অটো ব্যাকআপ নিয়ে পড়াশোনা করলাম, আমরা আইসোলেশন নিয়ে জানলাম, আমরা টেবিলে বিভিন্ন লক নিয়ে আমরা দেখলাম, ঠিক আছে, রিড কমিটেড, সিরিয়ালাইজেবল, এগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করলাম। ঠিক আছে, সো ফার এইটুকুই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া যেটা জানি, জি আগে ভাই বলুক, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ও ভাইয়া, রেকর্ডিং তো মনে হচ্ছে না? না, রেকর্ডিং এটা করা হচ্ছে, আজকে ফার্স্ট টাইম রেকর্ডিং শুরু করলাম, যদিও বা আচ্ছা। প্রথম কয়েকটা আমি অংশ গত আমার মিস ক্লাসটা হয়ে গেছে। আমি শেষের দিকে ঢুকছিলাম, তো মানে আসলে রেকর্ডিং থাকলে একটু পরে প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়।